এটি আমার দিদি মনীষা, 19 এপ্রিল 2024, দুধপাত্রী। গায়ের জ্যাকেটটা খেয়াল করুন। ইনি রায়াজ আহমেদ সাঙ্গু, পেশায় এটিভি মানে অল টেরান ভেহিকেলের চালক। থাকেন মুচপাত্রী, মানে দুধপাত্রী থেকে 2 কিলোমিটার আগে। দুধপাত্রী থেকে ফেরার পথে এটিভি রাইড করাকালীন আমার দিদির অজান্তেই জ্যাকেটটা হাত থেকে পড়ে যায়। সেদিন অনেক খুঁজেও এই জ্যাকেটটা পাওয়া যায়নি। দুধপাত্রীর সকল মানুষ আমাদের কথা দিয়েছিলেন যে জ্যাকেটটা পেলে তারা অবশ্যই আমাদের কানেক্ট করে ওটা পৌঁছে দেবেন। মিরাকেলে আমরা কেউই খুব একটা বিশ্বাসী ছিলাম না, কিন্তু 20th বিকেলে আমরা শ্রীনগর ফিরেছিলাম গুলমার্গ থেকে। আচমকাই ফোন পাই রায়াজের যে জ্যাকেটটা পাওয়া গেছে। দুধপাত্রী থেকে 2 ঘন্টা জার্নি করে সন্ধেবেলায় এনারা জ্যাকেটটি শ্রীনগরে আমাদের হাতে তুলে দেন। অনেক চেষ্টা করেও কোনো কিছু হাতে দেওয়া যায়নি। তাই এই ভিডিওটি রায়াজ আর সেই সৎ মানুষগুলিকে উৎসর্গ না করলে মনুষ্যত্বের অবমাননা হবে। থ্যাংক ইউ দুধপাত্রী, তুমি তোমার রূপের মতো গুণেও জ্বলজ্বল করো। তোমাকে ভুলে যাব সেই স্পর্ধা জন্মায়নি কখনো। এ কথা ভাবিও নি কোনোদিন তোমাকে ভুলে যেতে হবে। সারাটা দিন শান্তভাবে কাটিয়ে উঠলেও সবশেষে বড্ড অস্থির লাগে। মনে হয় একবার তোমাকে নিয়ে ভাবতে বসি। তোমাকে ভুলে যাওয়া সহজ নয়, সহজ নয় তোমাকে মনে করে সারাটা দিন কাটানো। ক্রমশ অন্ধকার নেমে আসে, আমি চোখ খুলে বসি। ঘুমিয়ে পড়লে যদি তোমাকে ভুলে যাওয়ার কোনো দায় থেকে যায়, তাই সারা রাত জেগে থাকি তোমাকে নিয়ে ভাববো বলে। সে পাখি এসেছিল, বলে গেছে, আমি যেন ভুলি না তারে। 19 মার্চ 2024 আমরা শুরু করেছিলাম শ্রীনগর থেকে। শ্রীনগর ভিডিওটি যখন পাবলিশ করব তখন দেখাবো আরও ডিটেলে যে আমাদের স্টে কেমন ছিল। আমরা ছিলাম হোটেল শামিয়ানাতে। এটি একেবারে ডাল লেকের 2 নম্বর ঘাটের জাস্ট উল্টো দিকে। অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। ডাল লেককে অলমোস্ট জড়িয়ে ধরে থেকেছিলাম আমরা। আমাদের সেদিনের এজেন্ডা ছিল প্রথমে যাব দুধপাত্রী আর তারপর সেখান থেকে গুলমার্গ, কারণ 20th মার্চ আমাদের গুলমার্গ গন্ডোলার টিকিট বুকিং ছিল 9টা থেকে 11টা এই স্লটটির। দুধপাত্রী অবশ্যই কাশ্মীর কমন আইটেনারির মধ্যে পড়ে না। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম লোকজন কাশ্মীর আসেন কোনো ট্রাভেল কোম্পানির সাথে। সেক্ষেত্রে মোস্ট কমন কাশ্মীর আইটেনারি মানে শ্রীনগর, পেহেলগাঁও আর গুলমার্গ কভার করিয়ে বলে দেওয়া হয় এটাই কাশ্মীর। খুব বেশি হলে হয়তো সোনমার্গ অবধি ঘুরিয়ে দেওয়া হয়। আমরা নিজেরা প্ল্যান করেছিলাম, তাই শ্রীনগর, সোনামার্গ, গুলমার্গ, পেহেলগাঁও এর সাথে কিছুটা অফবিট কাশ্মীরও প্ল্যানে ঢুকিয়েছিলাম, যেমন দুধপাত্রী, আচ্ছা বল, কোকের নাগ, ভেরিনাগ, দাক্ষম আর সিংথান টপ। টোটাল 8 নাইটস আমাদের হাতে ছিল। একটু পড়াশুনো করে প্ল্যানিংটা ঠিকঠাক করলে আপনি এই সময়টিতে অনেকটাই কভার করে নিতে পারবেন। একটা একটা করে সব কটি ভিডিও খুব শীঘ্রই এই চ্যানেলে পাবলিশ করব। প্রথমেই বলি দুধপাত্রী আসবেন কিভাবে। দুধপাত্রী একটি কমপ্লিট ডে ট্রিপ হয় শ্রীনগর থেকে। দুধপাত্রী রাফলি শ্রীনগর থেকে 45 কিলোমিটার। সো খুব বেশি সময় লাগার কথা নয়, কিন্তু আপনাকে আসতে হবে বদগাম আর খানসাহিবা, এই দুটি লোকালয় পেরিয়ে। তাই ওভারঅল ট্রাফিক কনজেশন কনসিডার করে রাফলি 2 ঘন্টা সময় আপনি ধরে চলুন। কোনো ডাইরেক্ট পাবলিক ট্রান্সপোর্ট আপনি এই রুটে পাবেন না। শেয়ার ক্যাবও প্রায় ইম্পসিবল। তাই আপনাকে হোল ডে রিটার্ন ক্যাব হায়ার করতে হবে। ছোট গাড়ি হলে রেট 2500 টাকা, ট্রাভেরা বা ইনোভা হলে রেট 3500 থেকে 4000 টাকা পড়বে। কাশ্মীর এমন একটি জায়গা, পথের শোভা আপনাকে অলওয়েজ ভাবতে বাধ্য করবে যে এইভাবেই চলুক না। আর ডেস্টিনেশন যদি দুধপাত্রী হয় তাহলে তো কথাই নেই। ভ্যালিজ, ওয়াটারফলস, তৃণভূমির মনোরম দৃশ্য সব কিছু নিয়ে আপনাকে ভাবতে বাধ্য করবে যে সচমুচ ইয়ে জান্নাত হ্যায়।
যত দুধপাত্রীর কাছে আসবেন এক একটা বিস্ময়কর জায়গা আপনি পেরোবেন। প্রথমেই পালাইদান, যার অর্থ বড় বোল্ডার গ্রাউন্ড। বিশাল প্রাচীন পাথর, এর মধ্যে দিয়ে একটা স্রোত বয়ে গেছে। গ্রীষ্মকালে রাখালরা তাদের পশুপাল নিয়ে এখানে ক্যাম্প করে। এরপর মুজপাত্রি, এটি একটি শালগম উপত্যকা। দুধপাত্রি থেকে প্রায় 3 কিলোমিটার আগে একটা ছোট্ট গ্রাম এটি। মুজপাত্রির মধ্যে দিয়ে প্রবাহিত শালিগঙ্গা নদীর শান্ত ধ্বনি তার মোহনীয়তা যেন আরো বেশ কয়েক গুণ বাড়িয়ে দেয়। এখানেই শেষ নয়, এরপর আসবে টাংনার। নাশপাতি, পাইন আর দেওধর বন দিয়ে ঘেরা দুধপাত্রি থেকে মাত্র 2 কিলোমিটার আগে অবস্থিত। যে কোনো নেচার লাভারের কাছে এটা অটোমেটিক পিট স্টপ। এরপর শুরু ওপরে ওঠা। সবুজ তৃণভূমিগুলি আস্তে আস্তে স্নো কাভার্ড হয়ে উঠছিল। দুধপাত্রি সম্বন্ধে এত বেশি শুনেছিলাম যে দেখার আগেই একটা কাল্পনিক রূপ যেন মনের মধ্যে গাঁথা হয়েছিল। প্রচন্ড টেনশনে ছিলাম। 2024-এ কাশ্মীরে মার্চের 2nd উইক অব্দি স্নোফল হয়েছে, আর আজকে তো সবে মার্চের 19 তারিখ। আদৌ পৌঁছতে পারবো তো? প্রাণ ভরে দেখতে পারবো তো এই স্বপ্নের দুধের তৃণভূমিকে? যত উপরে উঠছিলাম রাস্তার পাশের বরফ যেমন মুগ্ধ করছিল, তেমনি ভয়কেও বারবার উস্কে দিচ্ছিল। শ্রীনগর থেকে আমরা প্রায় সকাল 7:30টার মধ্যে স্টার্ট করেছিলাম। গাড়িতে হালকা স্ন্যাক্স, বিস্কিটস দিয়ে এতক্ষণ চলেছে। উদ্দেশ্য একটাই ছিল, দুধপাত্রি এসে এখানকার বিখ্যাত মাক্কি কি রুটি আর সরসোं का साग ট্রাই করব। ये सर, ये यहाँ का लोकल मक्के हैं, यहाँ पे घी मिला के बनाता है रोटी सर। ओके। जी सर, तो इसकी ये तो फेमस है यहाँ का, ये तो नेचुरल है, इसको कुछ भी मिलावट भी नहीं है सर। एकदम नेचुरल ऑर्गेनिक है, राइट? जी सर, कुछ भी मिलावट नहीं है। इसके साथ है अचार भी मिलेगा आपको, ये वाला अचार। ये भी आप घर पे ही बनाते हो? जी जी सर, ये भी ओनियन का चटनी भी है सर। ये तो सरसों का साग है सर, गर्मा गर्म ताज़ा। यही है आपका सरसों का साग? जी 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 सर, ये तो गर्मा गर्म सरसों का साग मिलेगा सर यहाँ पे। যদি আমার পার্সোনাল ফিলিংস বলেন, মাক্কি কি রুটি আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু সরসোं का साग ততটা নয়। আমি বরঞ্চ আচার দিয়েই অনেক বেশি কমফোর্টেবল ছিলাম। কিন্তু পিওর অর্গ্যানিক ফুডস, দুধপাত্রি এলে অবশ্যই ট্রাই করবেন। এদের সাথে কখন যেন আমরা বড্ড বেশি একাত্ম হয়ে গেছিলাম। এনাদের কাছ থেকেই প্রথম সুখবরটি পেলাম যে দুধপাত্রি পুরো খোলা, মানে শালিগঙ্গা নদী অবধি। এরপর উপরওয়ালাকে ধন্যবাদ দিয়ে এগিয়ে চলা আরো ওপরের দিকে। অপার্থিব সৌন্দর্যের শুরু এরপর থেকেই। বিশ্বাস করুন, আমাদের সকলের যাবতীয় সত্তাগুলিকে গ্রাস করেছিল এই অসাধারণ রাস্তা। দুধপাত্রির কোনো স্থায়ী বসতি নেই। গ্রীষ্মকালে বদগাঁও থেকে রাখালরা তাদের গবাদি পশুকে দুধপাত্রিতে চড়াতে নিয়ে আসে এবং প্রায় 6 মাস সেখানে অস্থায়ীভাবে থাকে। শীতকালে ভারী তুষারপাতের কারণে এলাকাটি দুর্গম হয়ে পড়ে। দেরিতে হলেও কর্তৃপক্ষ শীতকালে এটি অ্যাক্সেসযোগ্য রাখার প্রচেষ্টা শুরু করেছেন। নীতি নির্ধারকরা এটিকে একটি স্কি রিসর্ট করার সম্ভাবনা অন্বেষণ করছেন। স্থানীয়রা দুধপাত্রিকে একটি পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে। আশা করছে এটি এই অঞ্চলের কর্মসংস্থান বাড়াবে। প্রায় 1 কিলোমিটার এভাবে চলার পরে আপনি পৌঁছবেন এই জায়গাটিতে। এটি দুধপাত্রির প্রথম পার্কিং স্লট। আপনি কমার্শিয়াল গাড়িতে আসলে আপনাকে এখানেই গাড়ি রেখে লোকাল গাড়ি হায়ার করে দুধপাত্রি সাইট সিন করতে হবে। আমরা কমার্শিয়াল গাড়িতে ট্রাভেল করলেও ইন্ডিয়ান আর্মির স্পেশাল পারমিশন থাকায় আরও এগিয়ে যেতে পেরেছিলাম। এই জায়গাটি থেকে শালিগঙ্গা রিভার অব্দি প্রায় 5 কিলোমিটার। আপনি লোকাল গাড়ি নিতে পারেন। 10,000 টাকা শুরুতে চাইবে, নামিয়ে 3 থেকে 3.5 করুন। এটিভি বাইক নিতে পারেন, মানে যেটাকে অল টেরেন বাইক বলে। পার পার্সন এটাও 1000 টাকার বেশি দেবেন না। ঘোড়সওয়ারি করতে পারেন। এটিকেও 1000 থেকে 1200-তে নামান পার পার্সন, বা আপনি পায়ে হেঁটে যেতে পারেন।
শ্বাসরুদ্ধকর এক জার্নি শুরু এরপর থেকে। অগাধ বিস্ময়ে ওপরওয়ালাকে তার সৃষ্টির জন্য ধন্যবাদ জানানো ছাড়া খুব একটা বেশি কিছুই করার ছিল না আমাদের। কতকাল ভালোবাসা হয় না নিজেকে। এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব। কান্না এবং হাসিটুকু নিজের থাকবে। নিজের জন্য মেঘ থাকবে, রোদ থাকবে, উদাস দুপুর পদ্মপুকুর নিমগ্নতায় চুপ থাকবে। ইচ্ছা মতো এই আমাকেই ভালোবাসবো। ভালোবাসতে বাসতে অন্য মানুষ আজ কতকাল ভালোবাসা হয় না নিজেকেই। আর কতকাল দুঃখ এবং দহন পুষ্প ভালোবাসতে। এবার আমি ভালোবাসবো এই আমাকে। আর কতকাল অনুভূতিগুলির মৃত্যু হবে। বুকের কোনায় হিমঘরেতে সারি সারি কফিন থাকবে। এবার তবে অন্ধকারে আলো জ্বলুক, বলুক হৃদয়, মেঘলা দুচোখ আলোয় ভাসতে। অনেকটা পথ হেঁটে এসে শিখবো এবার সত্যি সত্যি ভালোবাসতে। আমরা এসে পৌঁছালাম পার্কিং স্লট 2-তে। দুধপাত্রি পার্কিং স্লট 1 আর 2 এর মধ্যে দূরত্ব প্রায় 3 কিলোমিটার। 10 মিনিট মতো সময় লাগবে আপনাদের। এটা বলার অপেক্ষা রাখে না যে এই 10 মিনিট আমাদের কেমন যেন একটা মায়ায় আচ্ছন্ন করে রেখেছিল। গাড়িতে চেন না থাকায় আমাদের পার্কিং স্লট 2-তে গাড়ি রাখতেই হয়েছিল। এখান থেকে ফাইনাল ডেস্টিনেশন মানে শালিগঙ্গা রিভার আরও 2 কিলোমিটার। গাড়ি থেকে নামতেই যথারীতি আপনাকে ঘোড়াওয়ালা, এটিভি বাইকওয়ালা, গাইডওয়ালা, ফটোগ্রাফিওয়ালা সবাই ছেঁকে ধরবে, এটা বলাই বাহুল্য। পার্কিং স্লট 1-এর যে রেট বলেছিলাম সেই একই রেট দেখেছিলাম এখানেও। এই 2 কিলোমিটার আপনি পায়ে হেঁটে ট্রাভেল করতেই পারেন, তবে বরফে স্কিট করবেন, তাই 100 টাকা দিয়ে স্পেশাল জুতোটি পায়ে গলাতে ভুলবেন না। আমরাও হাঁটা শুরু করেছিলাম, কিন্তু রাস্তাটি খুবই পিছল থাকায় এটিভি বাইক হায়ার করেছিলাম। পার হেড আপ ডাউন আমাদের 1000 টাকা করে পড়েছিল। আবার শুরু এক রুদ্ধশ্বাস জার্নি। প্রচণ্ড গতিতে চলতে থাকা এটিভি বাইকে নিজেকে সামলাবো নাকি ভিডিওগ্রাফি কভার করব, নাকি ডান দিকে তাকাবো বা বাম দিকে, কিছুই ঠিক করে বুঝে উঠতে পারছিলাম না। এই 2 কিলোমিটার রাস্তাটিতেই দুধপাত্রির যাবতীয় লোকাল সাইট সিন পয়েন্টগুলি পড়ে। চলুন একটা একটা করে দেখে নেওয়া যাক। প্রথমেই পড়বে ফ্লাওয়ার ভ্যালি। এই জায়গাটি মূলত ফুলের সিজনে দেখার। প্রচুর ফুল এখানে আপনি পাবেন, তবে অবশ্যই গরমকালে। পারিহাস মিডো, ভাবতে পাচ্ছেন সামারে এলে এই পুরো ভ্যালিটাকে আপনি গ্রিন পাবেন। শেল্টার শেড, মাটি আর কাঠ দিয়ে বানানো মেষপালকদের গরমকালের অস্থায়ী ঠিকানা। আগেই বলেছিলাম শীতকালে দুধপাত্রি কমপ্লিটলি ইনঅ্যাক্সেসিবল হয়ে যায়। নাম্বার 4 জিগজ্যাগ পয়েন্ট। এখানে আলিয়া ভাটের রাজি মুভিটির শুটিং হয়েছিল, সেই থেকেই এটি একটি ভিউ পয়েন্ট। বাট যেটা বলার, এটি একটি অসাধারণ জিগজ্যাগ মোড়। নাম্বার 5 ধোবিঘাট, প্রাচীনকালের কাপড় কাচার জায়গা। এই উঁচু পাথরগুলোয় মহিলারা কাপড় কেচে রাখতেন। নাম্বার 6 মোস্ট ইম্পর্টেন্ট 0 পয়েন্ট বা মিনি সুইজারল্যান্ড, বেস্ট পয়েন্ট। পুরো ভ্যালিটার এক অসাধারণ ভিউ পাওয়া যায়। দুধপাত্রি এলে এই পয়েন্টটি মিস করবেন না। সবশেষে এক রুদ্ধশ্বাস জার্নি শেষ করে আপনি পৌঁছবেন শালিগঙ্গা পার্কিং পয়েন্টে। এরপর আপনাকে মিনিট 5 হেঁটে পৌঁছাতে হবে সেই জায়গায় যেটিকে আপনি এতদিন ধরে স্বপ্নে দেখে এসেছেন। সিট বেল্টটা টাইট করে নিয়েছেন তো? আপনি দেখতে চলেছেন ভ্যালি অফ মিল্ক বা দুধের উপত্যকাকে। হ্যাঁ, দুধপাত্রি নামের অর্থ কাশ্মীরি ভাষায় দুধের উপত্যকা। প্রচলিত লোকগাথা অনুসারে কাশ্মীরের শ্রদ্ধেয় সাধক এবং প্রচারক শেখ নুরিত নুরানি বা নুদ ঋষি একবার প্রার্থনা করার জন্য জল খুঁজতে গিয়ে মাটি খুঁড়তে জলের পরিবর্তে দুধ বেরিয়েছিল। ওই দুধ পরে জলে পরিণত হয়, যা তৃণভূমির ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। সেই থেকেই এই নাম।
আরও যুক্তিযুক্ত ব্যাখ্যা হলো যে এই অঞ্চলটি সবসময় দুধ উৎপাদনে সমৃদ্ধ। দুধপাত্রির জল এখনও দূর থেকে দেখলে দুধের মতো সাদা দেখায়। আমরা খুব কাছাকাছি চলে এসেছিলাম, আর মাত্র 100 থেকে 150 মিটার। দেখুন, ভ্যালিটাকে একবার দেখুন। গুলমার্গ, পেহেলগাঁও এবং সোনামার্গ পর্যটকদের কাছে বেশি পরিচিত, তাই হয়তো দুধপাত্রি এখনও তার বিশুদ্ধতা এবং প্রশান্তি বজায় রেখেছে। যারা প্রকৃতির মাঝে শান্ততা খুঁজছেন তাদের জন্যে দুধপাত্রি ভিড় থেকে অনেক দূরে এক নিমজ্জিত বিশ্রাম দেয়। অবশেষে দর্শন পেলাম তার, শালিগঙ্গা। আস্থার গ্লেশিয়ারের সৃষ্টি শালিগঙ্গা আর দুধগঙ্গা, এই দুটি নদীর জলই দুধের মতো সাদা। কিছু লোকের মতে এটি হলো দুধপাত্রি নামের আসল কারণ। আস্থার গ্লেশিয়ার এখান থেকে ট্রেক রুট। এখান থেকে 14 কিলোমিটার ট্রেক করে আপনি পৌঁছে যেতে পারেন আর এক বিস্ময়কর উপত্যকা ইউসমার্গেই। তবে এই সময় তা অসম্ভব ছিল। এই দুটি ট্রেকেরই সেরা সময় হয়তো মিড সেপ্টেম্বর থেকে আর্লি অক্টোবর। দুধপাত্রি পর্যটনের অপার সম্ভাবনা রাখে, তবে আরও পর্যটকদের আকৃষ্ট করার জন্যে মৌলিক সুবিধাগুলো আপগ্রেড করা দরকার। থাকা বা পানীয় জলের কোনো সুব্যবস্থা এখানে নেই। স্থানীয় প্রশাসন এবং পর্যটন বিভাগ এলাকাটির সৌন্দর্য তুলে ধরা এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ চালিয়ে যাচ্ছেন। আমার দিদি তখন তার কৈশোরে ফিরে গেছিল। হ্যাঁ, কি অবস্থা আমাদেরও। সাথে কি বলছিলাম, এখানে কিছুটা সময় কাটানো শহুরে জীবনের উন্মত্ততার একটি নিখুঁত প্রতিষেধক সরবরাহ করে। ফিরতে কিছুতেই মন চাইছিল না, কিন্তু যেতে তো হবেই। তাই বিদায় জানালাম কয়েক শতাব্দী ধরে তৃণভূমি, নদী, মন্দির এবং কিংবদন্তির মাধ্যমে কাশ্মীরের অতুলনীয় সৌন্দর্যের প্রতিনিধিত্ব করা অবিস্মরণীয় এই দুধপাত্রিকে। আর কি, এবার থামি। কাশ্মীর সিরিজের কিছু রুদ্ধশ্বাস অভিজ্ঞতা একটা একটা করে শেয়ার করার ইচ্ছা আছে খুব শীঘ্রই। গুলমার্গ, সোনামার্গ, শ্রীনগর, দাকসাম, সিনথানটপ, কোকেরনাগ, ভেরিনাগ সবই পাবলিশ করা হবে। পেহেলগাঁও অলরেডি 25 মার্চ পোস্ট করা হয়েছে। এই ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। কিন্তু আপনারা কমেন্ট সেকশনে না জানালে আমাদের পক্ষে বোঝা মুশকিল যে এই টাইপের ভিডিও আপনারা পছন্দ করছেন কিনা। আপনাদের ওপরই ছাড়লাম। ভালো থাকবেন আর অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।